অনাবৃত। এখন আমরা হচ্ছে এই পৌনঃপুনিক সংখ্যার যদি যোগ বিয়োগের কথা বলি, যে সংখ্যাটা বলতেছিলাম যে 5.09876 এটার পৌনঃপুনিক, ঠিক আছে? তো এইটাকে যদিও তোমার টোটালি একটা আবৃত দশমিক সংখ্যা, বাট এটার ২ টা পার্ট আছে দশমিকের পরে। দশমিক সাইনের পরে যে সংখ্যাটা আছে বা পার্টটা আছে, এখানে ২ টা অংশ আছে। এটাকে আমরা বলি হচ্ছে আবৃত অংশ। এটাকে কি বলি? আবৃত অংশ। আর এই অংশকে বলা হয় অনাবৃত অংশ। ঠিক আছে? যদিও এটা একটা আবৃত দশমিক সংখ্যা, বাট এই আবৃত দশমিকেরও ২ টা পার্ট আছে। কি, কি বললাম? একটা হচ্ছে তোমার আবৃত অংশ, আরেকটা হচ্ছে অনাবৃত অংশ। ঠিক আছে? কি বলতাম? আবারও বলি। এটা হচ্ছে আবৃত অংশ আর এটা হচ্ছে কি? অনাবৃত অংশ। ওকে? আচ্ছা, সো যদি আমি তোমাকে বলি 3.89, 89 এর উপর পৌনঃপুনিক। এখানে কি তোমার আবৃত আর অনাবৃত অংশ ২ টাই আছে? 3.89 এবং 89 এর উপর পৌনঃপুনিক। এখানে কি আবৃত আর অনাবৃত ২ টা অংশই আছে কিনা? নাই কিন্তু। কি আছে? কেবলমাত্র আবৃত অংশ আছে, কোনো অনাবৃত অংশ নাই। ঠিক আছে? আবার যদি আমি লিখি তোমাকে 2.76, এখানে কিন্তু কোনো ধরনের কি নাই? আবৃত অংশ নাই। সো আমাকে কোনো একটা যদি পৌনঃপুনিক সংখ্যার যোগ-বিয়োগ করতে বলে, আমাকে আগে দেখতে হবে কার মধ্যে কয়টা আবৃত অংশ আছে আর কার মধ্যে কয়টা অনাবৃত অংশ আছে। ঠিক আছে? এটা আমাদেরকে শুরুতে দেখতে হবে। তাহলে আমরা একটা যোগ নেই। ঠিক আছে? একটা সিম্পল দেখে যোগ নেই, তাইলে হয়তো আমরা একটু ভালো বুঝতে পারবো। যেমন বইয়েরই একটা নেই। বইয়ের মধ্যে বলছে 3.89 পৌনঃপুনিক প্লাস 2.178, 7 আর 8 এর উপর পৌনঃপুনিক প্লাস 5.89 798, 798 এর উপর পৌনঃপুনিক। এই ৩ টা সংখ্যাকে যোগ করতে বলছে। ঠিক আছে? তো এই যোগের কেসে আমাকে ১ম এই দেখতে হবে আমার আবৃত অংশ কি, কি আর অনাবৃত অংশ কি, কি? যদি ১ম টাতে বলি, তাহলে ১ম টাতে আমার আবৃত অংশ বা আবৃত অংশের আন্ডারে কয়টা অঙ্ক আছে? হুম? ২ টা। আবৃত অংশের আন্ডারে ২ টা অঙ্ক আছে। কিন্তু কোনো অনাবৃত অংশ নাই। দেন এটাতে আমার আবৃত অংশের আন্ডারে আছে ২ টা, অনাবৃত আছে কেবলমাত্র ১ টা। এবং এখানে আমার আবৃত অংশের আন্ডারে আছে ৩ টা আর অনাবৃততে কোনো অঙ্ক নাই। ঠিক আছে? তো আবৃততে আছে ২ টা, সরি, এখানে আছে ২ টা, অনাবৃত নাই। এখানে আবৃতর আন্ডারে আছে কয়টা? ২ টা। অনাবৃত ১ টা। আর এখানে আবৃত ৩ টা, অনাবৃত ২ টা। সো আমাকে এখন আবৃত আর অনাবৃত ২ টা নিয়ে আলাদা হিসাব করতে হবে। ঠিক আছে? যোগের কেসে। কারণ বুঝো, যখন আমরা দশমিকের ক্ষেত্রে যোগ করতাম, মনে আছে কিনা একটু খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম 5.27 এর সাথে তুমি হচ্ছে 289 যোগ করো। ঠিক আছে? সো যখন আমরা ছোটবেলায় যোগ করতাম 5.27 আর 6.289, তো ওই কেসে এটা যেহেতু ৩ টা দশমিকের পর সংখ্যা আছে ৩ টা বা অঙ্ক আছে ৩ টা, এজন্য 27 এর পর একটা 0 লিখতাম। ঠিক আছে? 27 এর পর কি লিখতাম? একটা 0 লিখতাম। কারণ উপরে আমরা ৩ টা বানানোর চেষ্টা করতাম। মানে দশমিকের পর সমান, সমান ব্যাপারটা আনার ট্রাই করতাম আমরা। তো এখানেও হচ্ছে আমাদেরকে সেইম কাজটাই করতে হবে। দশমিকের পর সমান, সমান ব্যাপার রাখার চেষ্টা করতে হবে। এখন তাইলে আগে আসি আমরা অনাবৃত অংশ পার্টে। অনাবৃত পার্টের কথা, হ্যাঁ, কিছুই না। আমি হচ্ছে ওই আবৃত অনাবৃত এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করছি, আর কিছুই না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওইটাও দেখি করায় দিবনে। ওকে। তো যেটা বলতেছিলাম, দেখো এই যে অনাবৃত। তো অনাবৃত হচ্ছে এখানে আমার 0 টা, এখানে হচ্ছে আমার ১ টা, আর এখানে হচ্ছে ২ টা। বাংলা কথাটা একটু তুমি হচ্ছে ইয়েতে দেখে নিও, উদাহরণে দেখে নিও, উদাহরণের ম্যাথ থেকে। ঠিক আছে? আমি হচ্ছে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করি। বাংলা কথাটা ইম্পোর্টেন্ট না। বাংলা কথা একটু উদাহরণের ম্যাথ থেকে দেখে নিও। ওকে? তো অনাবৃতর ক্ষেত্রে তোমাকে দেখতে হবে ১ম টাতে আছে 0 টা, কোনো অনাবৃত পার্ট নাই। দ্বিতীয়টাতে আছে কেবলমাত্র ১ টা অনাবৃত পার্ট। আর ৩ নাম্বারটায় আছে ২ টা অনাবৃত পার্ট। এই কেসে আমাদের দেখতে হবে সবচেয়ে হাইয়েস্ট কোনটা? 0, 1 আর 2 এর মধ্যে হাইয়েস্ট কে? obviously কিন্তু কে? 2। ঠিক আছে? তার মানে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে এমনভাবে সাজাতে হবে, কি বললাম? প্রত্যেকটা আবৃত দশমিক সংখ্যাকে এমনভাবে সাজাতে হবে যেন আমার এই যে অনাবৃত পার্ট সেটা ২ টা আসে। কি বললাম? এই যে অনাবৃত পার্ট সেটা কয়টা আসে? ২ টা আসে। কেন? কারণ হচ্ছে এই ৩ টার মধ্যে হাইয়েস্ট অনাবৃত সংখ্যা হচ্ছে
২ টা যেটা হচ্ছে এই যে এই সংখ্যায় আছে 5.89798 এ। এতটুকু কি কারো জিজ্ঞাসা আছে কিনা একটু বলো? আচ্ছা, দেন আমরা আসি আবৃত পার্ট। আবৃত পার্ট এখানে আছে ২ টা, এখানেও আবৃত পার্ট ২ টা, আর এখানে আবৃত পার্ট হচ্ছে ৩ টা। ঠিক আছে? তো এই কেসে আমাদের হাইয়েস্ট যদিও 3, বাট আমরা এখানে হাইয়েস্ট টা নিয়ে কাজ করব না। এখানে আমরা করি হচ্ছে হাইয়েস্ট নিয়ে। এখানে কাজ করব হাইয়েস্ট নিয়ে। আর এই জায়গায় কাজ করব হচ্ছে আমরা লসাগু নিয়ে। ঠিক আছে? এই সাইডে কাজ করব কি নিয়ে? লসাগু নিয়ে। তো 2, 2 আর 3, বা আসলে আমরা বলতে পারি 2 আর 3। 2 আর 3 এর লসাগু কত হয়? 6। মানে আমাকে এই সংখ্যাগুলাকে এরকমভাবে সজ্জিত করতে হবে যেন আবৃত অঙ্ক সংখ্যা ৬ টা পড়ে। ব্যাপারটা কি বুঝতেছি কিনা? সবাই একটু বলো। বাকিরা? ওকে। তাহলে আমরা একটু সংখ্যাগুলাকে এভাবে সজ্জিত করার চেষ্টা করি। তাহলে কি আসলো? 3.89 পৌনঃপুনিক। তাইলে আমরা আবারও বলি, আবৃত অঙ্ক সংখ্যা বানাতে হবে ২ টা, সরি ভুল বললাম। অনাবৃত বানাতে হবে ২ টা, আর আবৃত বানাতে হবে ৬ টা। ঠিক আছে? অনাবৃত বানাতে হবে ২ টা, আবৃত বানাতে হবে ৬ টা। তাহলে 3.89 পৌনঃপুনিক। এটাকে কি বলা যায় দেখো? 3.89 পৌনঃপুনিককে বলা যায় 3.89, 89, 89, 89। ঠিক আছে? এখন বুঝো, এই ১ম ২ টা 89 কে আমি চিন্তা করি তারা হচ্ছে অনাবৃত। মানে ওদের উপর আমি পৌনঃপুনিক দিলাম না। আর পরের যে 89, 89, 89, এই যে ৬ টা অঙ্ক, এদের উপরে যদি আমি পৌনঃপুনিক দেই, তাহলে এটা কি বোঝাচ্ছে? আসলে এই পার্টটা বারবার রিপিট হচ্ছে। মানে 89, 89, 89 এটা বারবার রিপিট হচ্ছে। তো এটা বারবার রিপিট হওয়া আর কেবলমাত্র 89 রিপিট হওয়া, ২ টার মধ্যে কি কোনো তফাৎ আছে? একটু আবারও বলি, 3.89 পৌনঃপুনিক, এটাকে বলা যায় 3.89, 89, 89, 89। এর মধ্যে আমরা ১ম ২ টাকে অনাবৃত রাখলাম। মানে এদের উপর পৌনঃপুনিক দিলাম না। তারপরের ৬ টার উপর একবারে পৌনঃপুনিক দিয়ে দিলাম। এখন এই ৬ টা অঙ্কের যে পার্টটা 89, 89, 89, এটা রিপিট হওয়া আর কেবলমাত্র 89 রিপিট হওয়ার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। এর মানে দেখো, এটা আমি যা লিখলাম আর এটা যা লেখা ছিল ২ টার মধ্যে কিন্তু কোনো ভিন্নতা নাই, একই। অর্থাৎ 3.89 পৌনঃপুনিক আর এই পার্টটা ২ টা কিন্তু সেইম। এবং এই পার্টে দেখো, আমার ২ টা অনাবৃত অংশ আসছে আর ৬ টা আবৃত অংশও চলে আসছে। সবাই কি বুঝছি কিনা? ঠিক আছে? দেন পরেরটা ছিল আমাদের 2.178 এবং 78 এর উপর পৌনঃপুনিক। তাহলে আবারও বলি, আমরা তাহলে সংখ্যাটা লিখি, ঠিক আছে? 2.178, 78, 78, 7। ঠিক আছে? কেন আমরা 7 এ শেষ করলাম? কারণ দেখো, আমাদের আবৃত অংশ হইতে হবে হচ্ছে ৬ টা আর অনাবৃত হইতে হবে ২ টা। ঠিক আছে? তাহলে ৬ আর ২ যোগ করলে ৮। আমরা ৮ টা অঙ্ক লিখব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা অঙ্ক লেখা হয়ে গেছে। এজন্য আমরা এরপরে লিখিনি। দেন আমরা বলছি ১ম ২ টা হইতে হবে কি? মানে ২ টা থাকতে হবে আমাদের অনাবৃত। তাহলে 17 কে অনাবৃত রাখি। আর হচ্ছে ৮ অ্যান্ড 7 এর উপর হচ্ছে আমরা পৌনঃপুনিক সাইনটা দিয়ে দিই। এখন খেয়াল করি আমরা যে জিনিসটা কি এক থাকতেছে কিনা। আমাদের ছিল 7, 8 পৌনঃপুনিক। মানে হচ্ছে 7, 8, 7, 8 টা রিপিট হবে। তাইলে দেখো, 7, 8, 7, 8, 7, 8, 7, 8 রিপিট হওয়া। আর এই যে 8, 7, 8, 7, 8, 7 পার্টটা যদি বারবার রিপিট হয়, জিনিসটা কি একই থাকতেছে না? দেখো, 8, 7, 8, 7, 8, 7, তারপরে যদি আমি এবার সেম ভাবে 8, 7, 8, 7, 8, 7 রিপিট করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে 7, 8, 7, 8, 7, 8, 7, 8 ই থাকে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? তাহলে দেখো, এই এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকতেছে না। জিনিসটা কি ক্লিয়ার? এবং আমরা এভাবে সজ্জিত করছি যেন ২ টা অনাবৃত পার্ট থাকে আর ৬ টা আবৃত পার্ট থাকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ১ম টার্গেট হচ্ছে এটা। আর দেন আমাদের লাস্ট সংখ্যা জানি কি ছিল? সেটা ছিল হচ্ছে 5.89798। 798 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে? এখন এটাকে আমরা লিখতে পারি 5.89798, কারণ আবৃত অঙ্কটা রিপিট হবে। এবং এই 798 এর উপর, মানে এই ৬ টার উপর আমি পৌনঃপুনিক সাইন দিলাম। তো এটাতে কোনো সমস্যা নেই। 89 হচ্ছে আমার আগেও অনাবৃত পার্ট ছিল, এখনো অনাবৃত পার্ট আছে। আর হচ্ছে 798, 798 এটা ২ বার রিপিট হওয়া আর ১ বার থাকা কিন্তু একই কথা। ঠিক আছে? এটা বারবার রিপিট হইলে এটাই থাকে। সো আমাদের দেখো, এখন আমরা
যে কাঙ্ক্ষিত রূপটা পাওয়ার কথা ছিল যে হচ্ছে অনাবৃত ২ টা আর আবৃত ৬ টা সেটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? এখন আমরা এদের মধ্যে যোগ করব। এখন আমরা কি করব? যোগ করব। তো এটা আমাদের ২ টা প্রসেসেই করতে হয়। আমি শুরুতেই বলে নিছিলাম যে আমাদের ২ টা প্রসেস আছে করার। তো ২ টা প্রসেসেই এই কাজটা করতে হয়। ঠিক আছে? তো আরেকটা মানে ১ম যে প্রসেসটা বইয়ের মধ্যে দেখবা ওইটা একটু ঝামেলা আছে কিছু। তো এই প্রসেসটা এজন্য আমি করাই না। তো ঝামেলাবিহীন যে প্রসেসটা সেটা আমরা একটু দেখি। তো এই প্রসেসে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা দাগ দিতে হবে। এখানে আমরা একটা লম্বালম্বি Y অক্ষ বরাবর একটা দাগ দিলাম। ঠিক আছে? এবং দাগ দেওয়ার পর এই দাগের এই পাশে অ্যাপ্রক্সিমেট বলতে পারো বা হচ্ছে অনুপনিকের মানে সিরিয়াল অনুযায়ী যে অঙ্কগুলা পড়ে তার মিনিমাম ২ টা লিখতে হয়। কি বললাম আবারও বলি খেয়াল করো। এখানে কি আছে ৮, ৯, ৮, ৯, ৮, ৯, ৮, ৯ যদি এটা চলতে থাকতো তাহলে এখানে পরে কি বসতো একটু বলো? এই জায়গায় ৮, ৯ বসতো না? তো আমাদেরকে একবার ৮, ৯ লিখতে হয়। এটা আসলে ডিপেন্ড করে নিজেদের উপর। অনেকে হচ্ছে ৮, ৯, ৮ মানে হচ্ছে ৩ টা নিয়ে কাজ করে। ঠিক আছে? আবার অনেকে হচ্ছে কেবলমাত্র ২ টা রেখেই কাজ করে ফেলে। তো এটা তোমাদের ইচ্ছা তোমরা যদি ৩ টা নিয়ে কাজ করতে চাও অথবা ২ টা নিয়ে কাজ করতে চাও। খুব একটা হেরফের হয় না। মাঝে, মাঝে হেরফের হয়ে যেতেও পারে। ঠিক আছে? তো ২ টা নিয়ে কাজ করাই ভালো। কারণ বইয়ের মধ্যেও ২ টা নিয়েই কাজ করছে। ঠিক আছে? সো যদি আমার পৌনঃপুনিক সাইন এর পরে বসাইতে চাই তাহলে এখানে ৮, ৯ বসবে। এখানে আমার হইছে হচ্ছে ৮, ৭, ৮, ৭, ৮, ৭ তাহলে এই সাইডে আমার কত বসবে? obviously কত বসবে? ৮, ৭ ঠিক আছে? ২ টা ঘর রাখলাম। আর এর পরেরটা ছিল 798 798 এরপরে যদি আমি পৌনঃপুনিকটা কন্টিনিউ করতাম তাহলে কত বসতো? 798 ঠিক আছে? সো আমরা কি বলছি? ৩ টাও রাখতে পারি, ২ টাও রাখতে পারি। যদি ২ টা রাখি তাইলে আসে হচ্ছে 79 এই জিনিসটা বুঝছি কিনা? ঠিক আছে? কিন্তু এটা কেন করি আমরা বলতে পারবো কেউ? হুম, হ্যাঁ। উম আ না, অনেকটা এরকম না। তাও আমি একটু বুঝাই কেন? এটা যোগ করলেই বুঝবা। দেখো এখানে যদি যোগ করি তাইলেই ধরতে পারবা। দেখো আমি যদি ৯, ৭ আর ৯ যোগ করি ৯ দুগুণে ১৮, ১৮ আর সাথে কত হয়? ২৫ ঠিক আছে? ২৫ এর বসাইলাম ৫ হাতে থাকে ২। এই যে হাতে থাকে ২ এর ব্যাপারটা আছে না? এটার জন্যই আমরা এই পরে ২ ঘর রাখি। খেয়াল করো হাতে থাকে কত? ২। ৮ ২ এ হচ্ছে ১০, ১০ আর ৮ এ হচ্ছে ১৮, ১৮ আর ৭ এ কত? ২৫, ২৫ এর বসলো ৫ হাতে থাকে ২। দেখো যদি আমি এই ২ টা অঙ্ক না রেখে সরাসরি এখানেই যোগ করতাম, এই যে হাতে থাকে ২ এই ২ টা কিন্তু আসতো না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? এই যে হাতে যে ২ টা থাকতেছে, এই ২ টাকে কি করব? আবার এখানে যোগ করব না? নরমাল ছোটবেলায় যেভাবে যোগ করতাম সেই যোগই। ওই হাতে ২ টাকে কি করব? আবার এখানে যোগ করব। ওকে? তো হাতে ২ টাকে যদি এখানে আমি যোগ না করি তাইলে কিন্তু এই যে অঙ্কটাতে বা বলতে পারো এখানে যে তুমি দশমিকের পর যে ৮ নাম্বার ঘর, এই ৮ নাম্বার ঘরে হচ্ছে তোমার খুব একটা ভুল আসার সম্ভাবনা আছে। তো এই ভুলটা যেন না আসে এজন্য হচ্ছে আমরা এই আ দশমিকের পর ২ ঘর রাখি। জিনিসটা কি বুঝাতে পারছি কিনা বলো? ক্লিয়ার ব্যাপারটা? ওকে? তাইলে আমরা এখন কি করব? হাতে কিন্তু ২ আছে। তো ৭, ৮, ৯ মানে নরমালি যোগ করো। ৭ এর সাথে ৮, ৯, ৯ দুগুণে ১৮, ১৮ আর ৮ এ হচ্ছে আমাদের কত? ২৬ হয়। ২৬ এ ৬ হাতে আছে ২, ১০, ১৮, ১৮, ২৭ এর ৭ হাতে আছে ২, ৯ দুগুণে ১৮, ২৫ এর ৫ হাতে আছে ২, ১০, ১৬, ২৬, ৬ হাতে আছে ২, ৩ নং ২৭ এর ৭ হাতে আছে ২, ১০, ১৮, ১৮, ২৫ এর ৫ হাতে আছে ২, ৭, ৮, ৯, ৩ নং ২৭ এর ৭ হাতে আছে ২, ৮ দুগুণে ১৬, ১৬ আর ২ ১৭, ১৮, ১৯, ১৯ এর ৯ হাতে আছে ১, ৩ আর ১ এ ৪, আ আর সরি ৪, ৫, ৬, ১১ তাহলে আসে 11.97576576 ব্যাপারটা বুঝাইতে পারছি? ঠিক আছে? মানে নরমাল যোগ করছি আমরা এখানে।
এখানে কিন্তু আহামরি কিছু আমরা করি নাই। ছোটবেলায় যেভাবে আমরা দশমিকের বা যেকোনো কিছু যোগ করতাম সেটাই করছি। জাস্ট এখানে আমাদের পৌনঃপুনিকের পরে ২ টা ঘর করে এক্সট্রা নিতে হবে। কেন এক্সট্রা নিতে হবে? যেন আমি এই এখানে কোনো যদি ক্যারি থাকে এটাকে বলা হয় ক্যারি। ঠিক আছে? এটাকে বলা হয় ক্যারি। যদি এই যে আমরা বলি না হাতে আছে ২ এটাকে বলা হয় ক্যারি পার্ট। যদি হাতে কোনো ক্যারি পার্টটা থাকে সেটা যেন আমরা এখানে যোগ করতে পারি। এটার জন্য হচ্ছে আমরা এখানে ২ ঘর করে এক্সট্রা লিখব। ব্যাপারটা কি সবার জন্য ক্লিয়ার কিনা? ঠিক আছে? আচ্ছা আমরা একটু সংখ্যাটা বেশি লাগায়া ফেলছি এভাবে না। একটু এই দাগের নিচে লেখা উচিত। ওকে? তো 11.97576576 এটা আসলো। কিন্তু যেহেতু আমি পৌনঃপুনিক সংখ্যা যোগ করছি তাহলে যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু পৌনঃপুনিকই আসার কথা। তাহলে এই যে রেজাল্টটা যেটা পৌনঃপুনিক আসার কথা সেখানে আমি কই পৌনঃপুনিক বসাবো? সোজা ভাষায় যে বরাবর আমাদের পৌনঃপুনিক ছিল সেই বরাবর পৌনঃপুনিক রাখবো। অর্থাৎ দশমিকের পর এখানে হচ্ছে ৩ নাম্বার আর ৮ নাম্বার ঘরের উপর পৌনঃপুনিক সাইনটা বসবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার কিনা এবং বুঝাইতে পারছি কিনা একটু বলো? হ্যাঁ? মানে এরপরে? ও আচ্ছা ৫-৫ না এই ৫-৫ টা আমরা লিখতেছি না। এই ৫-৫ টা না লেখার কারণ হচ্ছে কারণ দেখো এই ৫-৫ টা কিন্তু আসলে আমাদের যোগের জন্য না। এটা হচ্ছে আমরা জাস্ট ক্যারি পার্টটা বের করার জন্য বের করছি। ঠিক আছে? জাস্ট ক্যারি পার্টটা আনার জন্য এটাকে রাখছি। ওকে? তো এটা এজন্য লেখা লাগে না। আর দেখো এটা কিন্তু এমনেও আসতো যেমন দেখো এই যে এটা হচ্ছে ৮-৯ এটা হচ্ছে ৮-৭ এটা হচ্ছে ৭-৯ তাই তো? দেখো এই যে ৮-৯ ৮-৭ ৭-৯ তো এখানে এই যে ৮-৯ ৮-৭ ৭-৯ এটাকে যোগ করলে দেখো নিচে আসে ৫৭ ৫৭ না আসলে এখানেও ৫৫ই আসতো। ওই ২ বেশি আসছে কেন এই যে এখান থেকে ক্যারি আসছে ঐরকম। তো ঘুরে ফিরে কিন্তু এই যে এটাই রিপিট হচ্ছে কিন্তু এখানে। ব্যাপারটা বুঝাতে পারছি? এখানেও কিন্তু ৫৫ আসে। তুমি যোগ করো। ৫৫ না আসলে ১৫৫ আসবে। এই ১৫৫ ২৫৫ আসবে। ৮-৯ ৮-৭ আর হচ্ছে ৭-৯ ৮৯, ৮৭ আর ৭৯ এই ৩ টাকে যোগ করলে দেখবা আসে হচ্ছে ২৫৫। এর মধ্যে এখানে ৫-৭ হইছে কজ হচ্ছে এখান থেকে একটা ক্যারি আসছে ২ এর। ক্যারি আসছে। আর এই ২ হচ্ছে ক্যারি হিসাবে এখানে যোগ হয়ে গেছে। ওরকম। ওকে? তো ঘুরে ফিরে কিন্তু ৫-৫ কিন্তু আছে আসলে। বুঝাইতে পারছি? আচ্ছা আর তো এটা কি সবাই ক্লিয়ার? নাকি আমি আরেকটা দেখাবো? পৌনঃপুনিকের যোগ? করতে দিব? আচ্ছা ঠিক আছে। আমার আবার একটু হাতে সময় কম। ঠিক আছে? আ জয়েন হইতেও লেট হইছে। আমি হচ্ছে একটা কাজ করি, তোমাদের একটা বিয়োগ করাই। ঠিক আছে? তাইলে একই রকমভাবে যোগের মতো বিয়োগটাও প্র্যাকটিস হয়ে যাবে। ওকে? তো এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো সবাই? যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বা নাকি হয় নাই? ক্লিয়ার সবার জন্য? ওকে, ইমতিয়াজ তো দেরিতে আসছো। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করাচ্ছি। তাইলে দেখো এটা বুঝতে পারলে এটা ক্লিয়ার হবে। ওকে? তাইলে দেখো আমরা আসি ধরো বিয়োগে তোমাকে ধরো বললাম ৮.243 এটার পূণুপূনিক থেকে বিয়োগ করো 5.24673 আচ্ছা ইমতিয়াজ কি আমার রেকর্ডেড ক্লাসটা করছিলা? আমি যে রেকর্ডেড ক্লাসটা দিছিলাম পৌনঃপুনিকের গুণ ও ভাগ করা হইছে? ওকে। তাইলে ঠিক আছে। কোন সমস্যা আছে? আচ্ছা। তো ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা সমস্যা নেই। এটা আমরা দেখাচ্ছি। তো যেটা আমাকে দেখতে হবে আমি শুরুতে এটা নিয়ে একটু ভালো আলোচনা করছি। এখন একটু করতেছি। দেখো ভালো মনোযোগ দাও তাইলেই দেখবা বুঝবা। তো একটা সংখ্যার মধ্যে দশমিকের পর যদিও আমরা বলি এটাকে হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে? এটা একটা আবৃত দশমিক সংখ্যা। বাট এই আবৃত দশমিক সংখ্যার দশমিকের পর ২ টা পার্ট থাকে। কি, কি? একটা হচ্ছে আবৃত অংশ। কি বললাম? আবৃত অংশ। আর আরেকটা হচ্ছে অনাবৃত অংশ। কি বললাম? একটা হচ্ছে আবৃত অংশ, আরেকটা হচ্ছে কি অনাবৃত অংশ। সেইম ভাবে এটা হচ্ছে কি আবৃত অংশ আর এটা হচ্ছে অনাবৃত অংশ। তো বাংলা লেখাটা তোমরা হচ্ছে একটু বই থেকে দেখে নিবা। আমি হচ্ছে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করি। তো আমাকে আগে দেখতে হবে যে আমার আবৃত অংশ কি, কি আছে? আচ্ছা আগে আমরা অনাবৃতটাই দেখি। অনাবৃত অংশ। তো ১ম অঙ্কটাতে বা ১ম সংখ্যাটাতে আমার অনাবৃত অংশ আছে কেবলমাত্র একটা বা অনাবৃত অঙ্ক আছে কেবলমাত্র একটা। আর দ্বিতীয়টাতে অনাবৃত অঙ্ক কয়টা? অনাবৃত হচ্ছে ২ টা। ঠিক আছে? ১ম টাতে অনাবৃত অঙ্ক আছে ১ টা, দ্বিতীয়টাতে অনাবৃত অঙ্ক আছে ২ টা। তো আমাকে চেক করতে হবে অনাবৃত পার্টের কেসে কোনটা হাইয়েস্ট ১ নাকি ২? অনাবৃতর কেসে কিন্তু ২ হচ্ছে হাইয়েস্ট।
তো এটার জন্য আমরা দেখব হচ্ছে কেবলমাত্র হাইয়েস্ট সংখ্যাটা বা কোনটা হাইয়েস্ট। ওকে? তো এর মানে আমাকে এই পৌনঃপুনিক সংখ্যাটাকে এমনভাবে সাজাতে হবে যেন অনাবৃত অঙ্ক সংখ্যা আসে কয়টা? ২ টা। ব্যাপারটা ক্লিয়ার? অনাবৃত অঙ্কের সংখ্যাটা আসে ২ টা। মানে অনাবৃত পার্ট ২ টা যেন আসে। এমনভাবে সাজাতে হবে। দেন এখন আবৃত। আবৃতর কেসে এখানে আমার আবৃত অঙ্ক আছে ২ টা। আর এখানে আমার আবৃত পার্ট হচ্ছে ৩ টা। আবৃতর কেসে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে হচ্ছে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। ঠিক আছে? তো লসাগু করতে হবে। তো ২ আর ৩ এর লসাগু কত হয়? 6। তো এখন আমাকে এমনভাবে এই সংখ্যাটাকে সাজাইতে হবে যেন আবৃত অঙ্ক সংখ্যা আসে ৬ টা আর অনাবৃত অঙ্ক সংখ্যা আসে কত? ২ টা। এতটুক কি ক্লিয়ার, আয়মান? আচ্ছা, ওকে। সো এখন আমার ৬ আর ২ যোগ করলে কত হয়? ৮ হয়। ঠিক আছে? সো আমি যদিও করে দেখাইছিলাম অনেক। তো আমি একটা টেকনিক আকারে দেখাই। ৬ আর ২ যোগ করলে কত হয়? ৮ হয়। তো তোমার কাজটা হচ্ছে এই যে 8.243, এটাকে এমনভাবে সাজানো যেন দশমিকের পর ৮ টা অঙ্ক থাকে। কিভাবে সাজাবো দেখো? 8.2 এটা কিন্তু রিপিট হবে না। কারণ এটা কিন্তু অনাবৃত পার্ট। পৌনঃপুনিক পার্ট হচ্ছে 43, 43 টা রিপিট হবে। তাহলে 43 আমি রিপিট করাই। 43 দেখো, দশমিকের পর অঙ্ক সংখ্যা হয়ে গেছে ৩ টা। আবারও 43 বসাই, তাইলে হয়ে গেল ৫ টা। আবারও 43 বসাই, তাইলে হয়ে গেল ৭ টা। এরপরে যদি 43 বসাই তাইলে কিন্তু কি হবে? আমার ৯ টা হয়ে যাবে। আমার দশমিকের পর অঙ্ক সংখ্যা রাখতে হবে কত? ৬ আর ২ এ ৮ টা। তাহলে আমি কেবলমাত্র ৪ বসাই। ওকে? দেন আমরা কি বলছি? এমনভাবে সাজাতে হবে যেন অনাবৃত অঙ্ক সংখ্যা পড়ে ২ টা। তাইলে আমি অনাবৃত রাখলাম ২ টা। এই যে দেখো, এই ২ টাকে অনাবৃত রাখলাম। আর আবৃত রাখতে হবে ৬ টা। লাস্টের যে ৬ টা এদেরকে আমি আবৃত করে দিলাম। ব্যাপারটা বুঝছি কিনা? এবং খেয়াল করো, তুমি যদি একটু ভালোভাবে মনোযোগ দাও দেখবা যে এই পার্টটা আর এদের মধ্যে ২ টার মধ্যে কোনো তফাৎ নাই। যদি আমি এটাকে রিপিট করাতে থাকি তাইলে এই জিনিসটাই আসবে। আর যদি এটাকে রিপিট করাতে থাকি তাইলে এটাই আসবে। ব্যাপারটা কি বুঝছি? হুম, ওকে। আয়মান, বুঝতে পারছি? আবার একটু বলব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, আবারও বলি, 8.24343 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে? তো আমরা কি জানি? পৌনঃপুনিকটা কিন্তু বারবার রিপিট হয়। এখন আমি যেটা বললাম যে আমাদের আবৃত অঙ্ক সংখ্যা হইতে হবে কত? ২ টা। আর সরি, ভুল বলতেছি। অনাবৃত অঙ্ক সংখ্যা হইতে হবে ২ টা। আবৃত হইতে হবে ৬ টা। তাহলে ৬ আর ২ যোগ করলে কত হয়? ৮, ৮। ঠিক আছে? তাহলে এর মানে আমাকে এই সংখ্যাটাকে এমনভাবে সাজাইতে হবে যেন দশমিকের পর ৮ টা অঙ্ক পড়ে। তাহলে ১ম এ আমাকে ৮ টা অঙ্ক আনার টার্গেট করতে হবে। তাহলে ৮ টা অঙ্ক আনো। 8.243 ৩ টা হইল। আবারও 43, আমি কিন্তু 2 কে রিপিট করাতে পারব না। 2 কিন্তু অনাবৃত পার্ট, পৌনঃপুনিক নাই। তো 43 টা রিপিট হবে। 43, 43 ৫ টা হইল। 43 হইল কত? ৬ টা ৭ টা। দেন জাস্ট ৪ বসাইলাম। দেখো এখন ৮ টা হয়ে গেছে। দশমিকের পর ৮ টা অঙ্ক আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এর মধ্যে আমার অনাবৃত পার্ট হইতে হবে ২ টা, যেটা আমি দেখলাম যে ১ আর ২ এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে 2, তাহলে অনাবৃত পার্ট হইতে হবে কত? ২ টা। তাইলে দশমিকের পর ১ম ২ টাকে আমি অনাবৃত রাখলাম। লাস্টের ৬ টাকে হচ্ছে আমি আবৃত করে দিলাম। মানে পৌনঃপুনিক দিয়ে দিলাম। ব্যাপারটা কি বুঝছি এখন? ঠিক আছে? দেন এরপরের সংখ্যাটা 5.24673, 673 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে বসাই ৫ পয়েন্ট। একটা জিনিস মাথায় রাখবা, পয়েন্টের নিচে যেন পয়েন্টটা থাকে। মানে দশমিক সাইনের নিচে দশমিক সাইনটা থাকে। ছোটবেলায় যেভাবে আমরা দশমিকের যোগ বিয়োগ করতাম ওরকমই। দেন হচ্ছে আবারও ২৪ বসাই। দেন 673, 673। তো আমরা কি বলছি? যে দশমিক মানে পৌনঃপুনিক পার্টটাকে রিপিট করতে হবে। এবং দেখো আমার অনাবৃত অঙ্ক পার্টটা হচ্ছে ২ টা আর আবৃত থাকতে হবে ৬ টা। তাহলে দেখো ঐরকম ভাবেই আছে। এখানে অনাবৃত ২ টাই আছে। আর আবৃত পার্ট ৩ টা ছিল। বাট এটাকে আমরা যদি ২ বার রিপিট করি তাইলেই কিন্তু ৬ টা হয়ে যাচ্ছে। 673, 673 এবং এই ৬ টার উপর আমি দিলাম পৌনঃপুনিক সাইন। সেইম আগের মতো প্রসেস। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে এদের মধ্যে কি করব? বিয়োগ করব। এখন আমরা এদের মধ্যে বিয়োগ করব। ঠিক আছে? সো বিয়োগ করার কেসে যোগ করো বা বিয়োগ করো, ২ টার কেসেই আমাদেরকে একটা কাজ করতে হয়। সেটা হচ্ছে এখানে একটা দাগ দিব আমরা। একটা লম্বালম্বি বরাবর দাগ দিব। ঠিক আছে? এবং দাগ দেওয়ার পরে দেখো
যদি এই সংখ্যাটা চলতে থাকতো 3 4 3 4 3 4, তাহলে পরবর্তীতে আরেকটা কি, ওহো! হ্যালো? আমার কারেন্ট চলে গেছে। একটু দেখি দাঁড়াও। একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আম আমাকে যে কাজটা করতে হবে, দশমিকের পর স দশমিকের পর যে সংখ্যাটা আছে ওটা তো আছেই। তিনি দাগের পরে আমাকে হচ্ছে ২ টা অঙ্ক বসাইতে হবে। এখন আমি কোন ২ টা অঙ্ক বসাবো? সেটা হচ্ছে এই যে পৌনঃপুনিকের আন্ডারে যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল অনুযায়ী যে ২ টা অঙ্ক পড়ে। দেখো ৩ ৪ ৩ ৪ ৩ ৪। তাহলে এখানে পৌনঃপুনিকের আন্ডারে এরপরে মানে কোন অঙ্কটা আসার কথা বা কোন ২ টা অঙ্ক আসার কথা? ৩ ৪ ৩ ৪ ৩ ৪ এরপরেও কি ৩ ৪ আসারই কথা না? ৩ ৪ ৩ ৪ ৩ ৪ ৩ ৪। ব্যাপারটা কি বুঝতে পারছি? পৌনঃপুনিকের পরে কিন্তু ৩ ৪ ই আসার কথা। আচ্ছা, লেখায় কি ঘোলা আসতেছে নাকি কি? সবাই লিভ নিয়ে নিচ্ছে কেন? স্পষ্ট আছে? তাহলে লিভ নিল কেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে ৩ ৪ ৩ ৪ ৩ ৪ তারপরে কিন্তু পৌনঃপুনিকের আন্ডারে ৩ ৪ ই আসার কথা। এজন্য আমরা কি রাখলাম? ৩ ৪ রাখলাম। ধরুন সেইম ভাবে 5.24 673 673 এরপরে কত আসার কথা? সিরিয়াল অনুযায়ী 6 7। সো আমরা 6 7 টাকে বসাবো। ঠিক আছে? আয়মান কি লেখা ক্লিয়ার? ও আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দেখো। এখানে আমরা যে কাজটা করব, হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। দেখো, আমি একটু উপরে দেখাই। ওকে? তো ধরো এই ২ টার মধ্যে আমি বিয়োগ করতেছি। আমরা কি করব? এখানে লম্বালম্বি বরাবর একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা যে কাজটা করব দেখো এখানে পনুপনিকের আন্ডারে কি আছে? ৩ 4 ৩ 4 ৩ 4। তাহলে পরবর্তীতে এরপরও কি ৩ 4 ৩ 4 এই জিনিসটা রিপিট হওয়ার কথা না? ঠিক আছে? তো যেহেতু রিপিট হওয়ার কথা, তাই আমরা হচ্ছে আরো একবার জাস্ট ৩ ৪ টা বসাবো। মানে ১ম ২ টা অঙ্ক বসাবো। এরপরে যে রিপিটেড পার্টটা আসার কথা সেটার ২ টা পার্ট বা ২ টা অঙ্ক বসাবো। ঠিক আছে? তো ৩ ৪ ৩ ৪ ৩ ৪ এই পর্যন্তই শেষ হয়ে যাওয়ার কথা। বাট আমরা যোগ বা বিয়োগের কেসে একটা সুবিধা আনার জন্য, কি সুবিধা সেটা আমি বলব। সেই সুবিধা আনার জন্য পরবর্তীতে আবারও এই ৩ ৪ পার্টটা লিখব। তো সেইম ভাবে দেখো 6 7 3 6 7 3 পনুপুনিকের পর আবারও কি আসার কথা? আরেকবার 6 7 3 আসার কথা। বাট আমি অঙ্ক নিব কয়টা? জাস্ট ২ টা। তাহলে আবারও লিখলাম জাস্ট 6 7। ওকে? দেন আমরা হচ্ছে বিয়োগ করা স্টার্ট করব এই যে এখান থেকে। ওকে? তো আমাদের ছোটবেলায় যে আমরা বিয়োগ করতাম মনে আছে কিনা? এখানে কিন্তু হাতে, হাতে করাটাই ভালো। ক্যালকুলেটরে করলে অনেক সময় ভুল হয়। আবার ক্যালকুলেটর দিয়ে করতেও পারো। আমি আমার মনে আছে ক্যালকুলেটর দিয়ে আমি করতাম এগুলা। বাট মাঝে, মাঝে একটু ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। সো যদি ৪ থেকে ৭ বিয়োগ দিই তাহলে কি হয়? ওই যে আমরা কিভাবে করতাম? এখানে তো ১৪ আছে। তাহলে ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। তাহলে ৭ এখানে চলে যায় ১। কি মনে আছে? তাহলে এখানে আসে হচ্ছে আমার ৪। দেন সেইম ভাবে এটা আসবে ৮, এখানে চলে যায় ১। তাহলে ৪ আর ১ হবে ৫। ৫ থেকে ৩ গেলে থাকে ২। সো খেয়াল করো, যদি আমি নরমালি এই পার্ট থেকে এই পার্টটা বিয়োগ করতাম, তাহলে কিন্তু ৪ থেকে ৩ বিয়োগ যাইত, এখানে ১ থাকতো। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে কিন্তু ২ আসতেছে। মানে কি? যদি আমি এই ক্যারি পার্ট না, এখানে যদি আমি এই এক্সট্রা ২ টা পার্ট না রাখতাম, তাইলে কিন্তু এখানে আমার ১ আসতো। আর এই ২ টা পার্ট রাখার কারণে এখানে আসছে ২। কেন? বা আমার তাহলে কোনটা সঠিক? অবশ্যই কিন্তু এটা সঠিক। কেন? কারণ দেখো আমার কিন্তু এই সংখ্যাটা চলমান একটা সংখ্যা। মানে অসীম চলমান সংখ্যা। তো এই কেসে কিন্তু এখানে এই ক্যারি ১ আসাটা স্বাভাবিক। ব্যাপারটা কি বুঝাইতে পারছি সবাইকে? ঠিক আছে? সো আমরা এইজন্য কি করব? এই বাম থেকে বিয়োগ করা শুরু করব। দেন আসলো ২। কোন ধরনের ক্যারি পার্ট নাই। দেন ৩ থেকে ৭, ৩ থেকে ৭ গেলে মানে হচ্ছে ৭ ৬, এখানে যাবে আবার একটা ১, ৯, এখানে যাবে আরেকটা ১, এখানে আসে ১, দেন ৭ ৪, ৪, ৫ ৬ ৭ ৮ সরি ৭, ৮ ৯ ১০ ১১ সরি হ্যাঁ ৭ ৪ ১৪, তাহলে ৭ এখানে যাবে ১, ৪ ১৪ এখানে আসে ৮, এখানে যাবে ১, এখানে থাকে ১, ও এখানে আছে 0, আর ৮ থেকে ৫ গেলে থাকে হচ্ছে ৩। তো এটা আসে হচ্ছে আমার অ্যান্সার। মানে নরমালি আমরা যেভাবে বিয়োগ করি এটা একটু করে ফেলো। আর বিয়োগ তো আশা করি মনে আছে, হাতে, হাতে বিয়োগ। নাকি এটাও করা দিতে হবে? মনে থাকা উচিত।
ওকে। তাইলে হচ্ছে যদি বিয়োগটা বুঝি, তাইলে হচ্ছে এটা আমাদের বিয়োগফল। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগফল এবং আমরা যদি এখানে পনুপনিক বসাতে চাই, তাহলে কিভাবে পনুপনিকটা বসাবো? তো দেখো এই যে এতটুকু কিন্তু আমাদের অ্যান্সার। এই যে এই পার্টটুকু অ্যান্সার। এটাকে আবার আমরা অ্যান্সারে রাখবো না। ঠিক আছে? তাহলে অ্যান্সার পার্টটা কি? 3.01871962 এবং এটাকে কেন নিছিলাম? যদি এই ডান সাইডে আমরা কোনো পার্টটা না নিতাম, তাহলে কিন্তু যে ক্যারির 1 টা পাইতাম না। ওই ক্যারি রাখার জন্য। ঠিক আছে? তো এখন দেখো এই যে 4 3 এর উপর পৌনঃপুনিক, ওই অনুযায়ী 2 এর উপর পৌনঃপুনিক আসবে। আর 3 6 এর উপর পৌনঃপুনিক, ওই অনুযায়ী এই যে এই 8 এর উপর পৌনঃপুনিকটা আসবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা একটু বলো? হ্যাঁ, একই রকম। এইরকমই, এইরকমই। আচ্ছা এখানে মনে হয় আমার বিয়োগে ভুল হইতে পারে। একটু খেয়াল করো তো। কি বিয়োগে ভুল করছি? হাতে, হাতে করছি। হুম, হুম, দাঁড়াও। ও আমি এখানে বিয়োগে ভুল করে ফেলছি একটা। আচ্ছা ওই ভুলটা আবার রিপিট হইছে। আচ্ছা যাই হোক, তোমরা নরমালি বিয়োগ তো বুঝো। ওই অনুযায়ী বিয়োগ করে ফেলো। ঠিক আছে? মানে এখানে অ্যান্সারটা ভুল হইছে। অ্যান্সারটা এটা মিলায়ও না। অ্যান্সারটা এখানে ভুল আসছে। ঠিক আছে? আমার একটু এখানে ভুল হইছে। উম যাই হোক তাইলে আমরা একটা কাজ করি। আম আরেকটা বিয়োগ দেখি। তাইলে আশা করি একটু ভালো হবে। ওকে? তাইলে আরেকটা বিয়োগ দেখি। খেয়াল করো। উম উম উম। ধরো সাপোজ তোমাকে আমি বললাম বা বলা হলো 23.0394 পৌনঃপুনিক থেকে 9.12645 পৌনঃপুনিক বিয়োগ করতে হবে। ওকে? তো এটা জাস্ট আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই দেখতে পারবো আশা করি। তো আবারও একটু বলো, যেখানে আমার অনাবৃত পার্ট এখানেও ২ টা, এখানেও ২ টা। তাহলে হাইয়েস্ট কত? হাইয়েস্ট কিন্তু 2। তাইলে আমার অনাবৃত পার্ট থাকবে ২ টা। আর আবৃত পার্ট হচ্ছে এখানে ২ টা আর এখানে ৩ টা। তাহলে আবৃত ২ আর ৩ এর লসাগু করতে হবে। হবে কত? ৬ টা। তাহলে ৬ ২ হচ্ছে ৮। তাহলে আমাকে দশমিকের পর ৮ টা ঘর রাখতে হবে। তাহলে বসাই 23.0394 পৌনঃপুনিক। এটাকে বলতে পারবো 23.03 অনাবৃত বার ২ টাই। আর 94 হচ্ছে ৬ বার আসবে। তাহলে 94, 94, 94 মানে 94 টা ৩ বার রিপিট হবে। তাহলে 94, 94, 94 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে? দেখো দশমিকের পর ৮ টা ঘর হয়ে গেছে। দেন এরপর আসি হচ্ছে আমরা 9.12645 645 এর উপর পৌনঃপুনিক। এটাকে বসাবো। উম সরি দশমিকের নিচে দশমিক রাখা উচিত। 9.12645 এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে? দশমিকের পর ৮ টা ঘর। এর মধ্যে ১ম ২ টা হচ্ছে কি? অনাবৃত। লাস্টের ৬ টা হচ্ছে আবৃত। দেন আমরা একটা লম্বালম্বী দাগ দিব, নিচ বরাবর দাগ দিব। ঠিক আছে? লম্বালম্বী দাগের ডান পাশে আমরা কি করব? পরবর্তী ২ টা অঙ্ক রাখার চেষ্টা করব। 94 আর হচ্ছে তোমার 645, 645 যদি রিপিট করতে থাকি তাহলে এখানে আসবে কত? 64 টা আসবে। ওকে? তাহলে এখন আমরা বিয়োগ করব। ওকে? তাহলে এখন দেখি আমরা যদি তোমার ৪ থেকে ৪ বিয়োগ করি তাহলে আসে ০ আর ৯ থেকে ৬ বিয়োগ করি থাকে হচ্ছে ৩। তো এখানে আমার কোনো ক্যারি পার্ট আসে নাই। সো আসলে এই জিনিসটা লেখা না লেখা আমাদের এখানে কোনো ম্যাটার করতেছে না বা আসলে কোনো হ্যাম্পার করতেছে না। ঠিক আছে? আচ্ছা। দেন আমাদের হচ্ছে আ ৪ থেকে ৫ বিয়োগ। আ দাঁড়াও ১ টা মিনিট। আচ্ছা ওয়াইফাইটা অফ রাখি। হুম। তো ৪ থেকে ৫ বিয়োগ। তো ৪ থেকে ৫ বিয়োগের ক্ষেত্রে আমাদের কি বসে এখানে? ৯ বসবে। তাই তো? হুম, হুম, সরি। তো এখানে আমাদের বসবে হচ্ছে ৯। ওকে? তো ৯ বসার পর আমি হচ্ছে যে ভুলটা করছি ক্যারিটাকে এখানে যোগ করছি। ক্যারি আসলে নিচে যোগ হয় না। আমিও ভুলে গেছি তো দেখি। পূর্বপুনিকের বিয়োগ।
ক্যারিটা কি নিচে যোগ হয় তো? একটু বলো তো কেউ একজন? ক্যারিটা হচ্ছে নিচে যোগ হয়। আমি এই ভুলটা হচ্ছে বারবার রিপিট করছিলাম। তাহলে যে ক্যারিটা থাকে এখানে, এখানে আমরা কি ধরি? 14 ধরি। ঠিক আছে? 1 হচ্ছে বামে যোগ করি বা হ্যাঁ, বামে যোগ করি। তো 14 ধরি। তো 14 থেকে যদি 5 বিয়োগ যায় হয় 9। এখন এই ক্যারিটা 1 টা হচ্ছে আমাদের এখানে নিচে যোগ হবে। মানে 4 এর সাথে যোগ হবে। 4 এর সাথে যদি যোগ হয় তাহলে হবে 5। 9 থেকে 5 গেলে থাকে হচ্ছে 4। আমি বারবার লাগায়, লাগায় লিখি কেন? হ্যাঁ, 4। দেন আর কোন ক্যারি পার্ট থাকতেছে না। সো 6 থেকে মানে 4 থেকে 6, 4 থেকে 6 বিয়োগ যাবে না। যদি 14 থেকে 6 বিয়োগ যায় তাহলে থাকে হচ্ছে 8। ১ ক্যারি ছিল সেই ১ ক্যারিটা হচ্ছে নিচে যোগ হবে। মানে 6 হবে। ৯ থেকে 6 গেলে থাকে হচ্ছে ৩। দেন ৪ থেকে ৪ বিয়োগ গেলে থাকে হচ্ছে 0 আর হচ্ছে ৯ থেকে ৬ বিয়োগ গেলে থাকে হচ্ছে ৩। এই যে এই পার্টটার উপর আমার পৌনঃপুনিক থাকবে। দেন ৩ থেকে ২ বিয়োগ গেলে থাকে ১ আর 0 থেকে 1 বিয়োগ গেলে থাকে হচ্ছে ৯। একটা ক্যারি ছিল, ক্যারিটা তাহলে এখানে ৯ আর ১ হবে ১০। ২৩ থেকে ১০ বিয়োগ গেলে থাকে হচ্ছে ১৩। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার কিনা? আর বাংলা কথা কিন্তু অবশ্যই বই থেকে দেখে ঠিকমতো লিখবা। সো তাইলে আমাদের পৌনঃপুনিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা আসি হচ্ছে ওই যে বলল যে √2 একটি অমূলদ সংখ্যা। এই জিনিসের আচ্ছা বুঝতে পারছি। আ আচ্ছা একটা কাজ কইরো আমি একটু রেকর্ডটা পাঠায় দেই। কারণ আমার ওদের আবার কালকে পরীক্ষা। ঠিক আছে? পরে না হয় একদিন আবার বুঝায় দিবনে। ওদের হচ্ছে আবার কালকে পরীক্ষা। সো আমারে আবার টাইমটাও একটু কম। ঠিক আছে? একটা কাজ আছে আমার। ঠিক আছে? সো আমি হচ্ছে এই রেকর্ডটা তো পাঠায় দিব। পরে না হয় আরেকবার বুঝাইয়া দেওয়া হবে। যদি আমি না পারি গৌতম দা করাবে, গৌতম দাও বুঝাইয়া দিবে। সমস্যা নেই। ঠিক আছে? আমি বলে দিব না দাদাকে। ওকে? আচ্ছা। সো আমরা একটু আসি আ এর পরের পার্টে। এর পরেরটা যে √2 একটি অমূলদ সংখ্যা এটার প্রমাণ। √11 দিয়ে? আচ্ছা ঠিক আছে। ওকে সমস্যা নেই। তো √11 একটি অমূলদ সংখ্যা। এটার প্রমাণ করতে হবে। এখন দেখো যদি আমি √4 এর কথা বলি, √4 কত? 2, √9 কত হয়? 3, তাই তো? তো এখন দেখো এই যে এদের যে রুট ওভার এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসে। √4 হচ্ছে 2 আর √9 হচ্ছে 3। এখন আমাকে ১ম এ দেখতে হবে যে এই যে √11 এটা কি পূর্ণ সংখ্যা আসে নাকি পূর্ণ সংখ্যা আসে না? ওকে? আমি বইয়ের মতো এত বড় বিস্তৃত বাংলা কথা বলব না বা বাংলা কথা লেখাবো না। আমি বুঝাইয়া দিই। তোমরা হচ্ছে বইয়ের ব্যাখ্যাটা তুলে নিও। একই রকম ব্যাখ্যা সব জায়গায়। তা √11 একটি অমূলদ সংখ্যা। এখন আমাকে একটু দেখতে হবে যে √11 টা আদৌ কোনো পূর্ণ সংখ্যা হয় কিনা। যেমন ধরো √4 কত হয়? 2 পূর্ণ সংখ্যা। √9 হচ্ছে 3 তাহলে √11 কি পূর্ণ সংখ্যা হয় কিনা সেটা আগে দেখতে হবে। তো আমাকে একটু বলো ১১ র আশেপাশে তোমার পূর্ণবর্গ সংখ্যা কি, কি আছে? পূর্ণবর্গ তো বুঝি। পূর্ণবর্গ কি, কি? যেমন ৪, ১, তারপর হচ্ছে ৯, তারপর হচ্ছে ১৬, তারপর হচ্ছে কি ৫, ৫ এ ২৫, তারপর হচ্ছে ৬, ৬ ৩৬ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে? তাহলে 11 এর ছোট একদম কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৯ আর একদম বড় পূর্ণ সংখ্যা হচ্ছে ১৬। তাই না? দেখো ৯ আর ১৬ র মাঝখানে কিন্তু ১১ পড়তেছে। ওকে? সো বুঝো আমি তাহলে কি বলতে পারি যে ৯ থেকে ১১ বড়, আবার ১১ থেকে ১৬ বড়। বলা যায়? তো এখন যদি আমি রুট ওভার করি পুরাটা এই ইকুয়েশনে এটাও কিন্তু একটা অসমতার সমীকরণ। ঠিক আছে? তাহলে যদি আমি রুট ওভার করি প্রত্যেকটাতে রুট ওভার করতে হবে। যেমন ধরো আমি তোমাকে বললাম x স্কয়ার হচ্ছে 4 তাহলে x কি হবে 2 মানে বোথ সাইডে রুট ওভার করি আমরা। তো একই রকম ভাবে এখানে আমরা অসমতাতে রুট ওভার করতেছি। যদি রুট ওভার করি তাহলে দেখো √9 থেকে √11 বড়, আবার √11 থেকে √16 বড়। ওকে? তো √9 হচ্ছে 3 আর √11 তো √11, √16 হচ্ছে 4। আলভি একটু হচ্ছে অফ কর সাউন্ডটা অফ করে দাও, মিউট করে দাও। সাউন্ড আসতেছে। হুম। তো হচ্ছে এই যে √11 এটার মান তাইলে কার, কার মাঝখানে আসছে? ৩ আর ৪ এর মাঝখানে। এখন ৩ আর ৪ এর মাঝখানে কোন পূর্ণ সংখ্যা থাকা কি সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে এর মানে √11 কিন্তু পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? এখন কোন একটা কি শর্ত লিখবা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এটা ৩ আর ৪ এর মাঝখানে আছে, ৩ আর ৪ এর মাঝখানে কোন পূর্ণ সংখ্যা তো থাকা সম্ভব না। ৩ আর ৪ ৩ এর পরেই তো ৪। এজন্য এটা পূর্ণ সংখ্যা না।
বুঝি নাই? মানে এটা তোমার বলাও লাগবে না। যদি তুমি এতটুকু দিয়েও বলে দাও √11 পূর্ণ সংখ্যা নয়, তাইলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে? √11 তাইলে কি না? পূর্ণ সংখ্যা না। এখন দেখো, পূর্ণ সংখ্যা না হইলেও কিন্তু একটা সংখ্যা চাইলে মূলদ হইতে পারে। কিরকম? যেমন ধরো 3/11, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে তোমার যেকোনো একটা ভগ্নাংশ সংখ্যা সেটাই কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু আমাকে প্রুফ করতে হবে যে √11 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। মানে ও আসলে বা দশমিকের পর এটা অনাবৃত পার্ট আসে। বা যেভাবে আমরা বলি না কেন, আমি কিন্তু অমূলদ সংখ্যা নিয়ে অনেক লম্বা আলোচনা করছিলাম। তো এটা একটা অমূলদ সংখ্যা, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমি ধরে নেই ধরি যে এটা পূর্ণ সংখ্যা না, কিন্তু তাও √11 হচ্ছে একটা মূলদ সংখ্যা, যদি ধরে নিই এটা। তো মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কি? বলো? p/aq আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তো অতএব যদি √11 এটা মূলদ সংখ্যা হয়, তাহলে এটাকে কি করা যাবে? p/q আকারে প্রকাশ করা যাওয়া উচিত। সো আমি ধরে নেই যে অতএব √11 টা হচ্ছে একটা p/q সংখ্যা। ওকে? এখন যদি আমি বোথ সাইড স্কয়ার করে দেই, তাহলে এখানে আসবে 11, এখানে আসবে p²/q²। তাহলে 11 ইজ ইকুয়াল টু কি? p²/q²। এখন এখানে কাহিনী আছে। এই যে আমাদের p/q পার্টটা, ওকে? এই p/q পার্টে কিন্তু কোন ধরনের দশমিক নাই। মানে p, আমরা কি যে মূলদ সংখ্যার শর্ত দিয়েছিলাম যে p/q such that p, q belongs to কিন্তু পূর্ণ সংখ্যা হয়। তাই না? মানে এখানে কিন্তু p আর q দুইটাই কিন্তু পৃথকভাবেও একটা পূর্ণ সংখ্যা বা দুইটা পূর্ণ সংখ্যা। ওকে? তাহলে 11 equals to p²/q²। যদি p আর q নিজেরা পূর্ণ সংখ্যা হয়, তাহলে p²/q² মানে আলাদাভাবে p², সেও কি একটা পূর্ণ সংখ্যা হবে না? আর q² সেও কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে। জিনিসটা কি বুঝতেছি? মানে ধরো p এর মান হচ্ছে ধরো আ ৯, ঠিক আছে? আর q এর মান হচ্ছে ধরো ১৮ বলতেছি ১৭, ঠিক আছে? তাহলে p² হচ্ছে কত? ৯ নং ৮১ আর q² হচ্ছে ১৭²। তো দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা হবে। তো p, q যদি পূর্ণ সংখ্যা হয়, p² আর q² এরাও কিন্তু আলাদাভাবে পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পারছি? এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে একটা q কে সরাবো। কিভাবে সরাইতে পারি? দেখো, আমরা লিখতে পারি হচ্ছে 11q ইজ ইকুয়াল হচ্ছে p²/q। ধরো বোথ সাইডে আমি q গুণ দিলাম। তাহলে কি এখানে একটা q² থেকে একটা q কে কেটে ফেলবে। তাহলে 11q কি আসে? p²/q আসে। ওকে? এখন বুঝো, আমার 11 তো একটা পূর্ণ সংখ্যা, এটা আমি জানি। q একটা পূর্ণ সংখ্যা। কারণ এভাবেই আমি হচ্ছে মূলদ সংখ্যার সংজ্ঞাটাকে সেট করছি। যে হচ্ছে কোন একটা মূলদ সংখ্যা যে ২ টা সংখ্যার অনুপাত হবে, তারা প্রত্যেকে একটা পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে q একটা পূর্ণ সংখ্যা। তাহলে ২ টা পূর্ণ সংখ্যার গুণফল, সে কি নিজেও একটা পূর্ণ সংখ্যা না? ওকে? কিন্তু এই যে p²/q, সে কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেন? কারণ বুঝো, এখানে এটাকে আমি কি বলতে পারবো? p ইনটু p/q। কি বলতে পারি এটাকে? p ইনটু p/q। এর মধ্যে এই যে p/q, এই পার্টটা কিন্তু একটা দশমিক পার্ট। p/q টা কি একটা দশমিক পার্ট না? কেন? কারণ হচ্ছে এই যে √11 কে তো আমি p/q ধরছিলাম। এবং যেহেতু √11 টা আমি ধরে নিয়েছিলাম যে পূর্ণ সংখ্যা নয়, তাহলে p/q একটা পূর্ণ সংখ্যা নয় পার্ট, মানে হচ্ছে এটা তো দশমিক পার্ট। আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পার্ট। তো কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি আমি দশমিক পার্ট দিয়ে গুণ দেই, সেটা কিন্তু দশমিক পার্টই থেকে যায়। যেমন ধরো আমরা একটা উদাহরণ দেই, 5.2 ইন্টু ধরো 3, তাহলে কি আসবে? ৩ দুগুণে ৬, ৩ ৫ এ ১৫, 15.6 চলে আসে। ব্যাপারটা বুঝছি? তাহলে এর মানে কি? এই পার্টটা কি পূর্ণ সংখ্যা থাকতেছে? না, p²/q² পূর্ণ সংখ্যা না। p² q² আলাদাভাবে পূর্ণ সংখ্যা। p, q আলাদাভাবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আলাদাভাবে পূর্ণ সংখ্যা। বাট তাদের অনুপাতটা পূর্ণ সংখ্যা হবে না। কারণ কি? আমরা ধরেই নিছি বা দেখতেই পারতেছি যে √11 টা পূর্ণ সংখ্যা না। তাহলে √11 যেহেতু আমি p/q ধরছি, obviously p/q ও পূর্ণ সংখ্যা হবে না। ব্যাপারটা বুঝতেছি? p²/q², p², q² টা আলাদাভাবে পূর্ণ সংখ্যা। বাট তাদের অনুপাতটা পূর্ণ সংখ্যা থাকবে না। ওকে? তো এখন তাইলে আমি বলতে পারি এই যে বামপক্ষ, এটা আমার পূর্ণ সংখ্যা চলে আসতেছে। কারণ 11 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, q আলাদাভাবে একটা পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q এটাকে আমি বলতে পারি p ইনটু p/q।
p/q তো পূর্ণ সংখ্যা না, তাহলে p × p/q সেটাও কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। তো দেখো কোনো কারণে বা কোনোভাবে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ সংখ্যার সমান হইতে পারে? সম্ভব না কিন্তু। মানে তুমি কখনো 5 কে 5.2 এর সমান বলতে পারবা না। ঠিক আছে? 10 কে 10.1 এর সমান বলতে পারবা না। ২ টা আলাদা। তাহলে এর মানে অতএব আমি বলতে পারবো যে 11q টা সে কিন্তু not equal to p²/q। ক্লিয়ার? এটা কিন্তু p²/q এর সমান না। তাহলে এর মানে আমি আসলে এই পর্যন্ত যা করছি সবগুলাই ভুল। তাহলে অতএব √11 টাও p/q এর সমান না। তো ও যদি p/q এর সমান না হয় অর্থাৎ আমি ওকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তো একটা সংখ্যা যে পূর্ণ সংখ্যাও না, আবার তাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশও করতে পারতেছি না। তার মানে সে কি সংখ্যা? বুঝতে পারছি সবাই? তাহলে সে কিন্তু একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে আমরা সবই করে ফেলছি। আমাদের লাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে বর্গমূল বের করা। এটা আমরা একটু করে ফেলি ঝটপট করে। তো খেয়াল করো, এখানে আমরা যেহেতু 11 নিছিলাম, তাই না? বা √11, তো আমরা এই √11 এরই বর্গমূলটা বের করি। এটাই ভালো হয়। মানে √11 এর মান বের করি। ঠিক আছে? তো √11 কি আসে দেখি। এটা হচ্ছে √11। তো নরমালি ক্যালকুলেটরে তো আমরা করতেই পারি। তোমরা ট্রাই করবা যে ক্যালকুলেটরের হেল্প নেয়ার। ওকে? কারণ ক্যালকুলেটরের হেল্প নিলে ম্যাথটা একটু ইজিলি সলভ করা যাবে, তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে? তো আমাকে একটু বলো তো √11 সমান কত আসে? কেউ একজন ক্যালকুলেটর হাতে থাকলে ক্যালকুলেটরের মান একটু বলো। 3.316674। ওকে, এতটুকু রাখলাম। ওকে? 2479, ওকে, সমস্যা নেই। 3.316674। ওকে। তাহলে এখন আমরা করি 11। তো তোমার প্রথম কাজটা হচ্ছে 11 এর নিচে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটাকে খুঁজে বের করা। 11 এর নিচের পূর্ণবর্গ সংখ্যা কি? 9 না? 11 এর নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে? এখন কতকে, বা আমি বলতে পারি এভাবে যে ৯ এর বর্গমূল কত? 3। তাহলে প্রথমে আমাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে। কি বললাম? প্রথমে আমাকে কি করতে হবে? এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। ওকে? তো দেখো আমরা কি জানি? যে ৩ তিরিকে হয় কত? ৯। কি বললাম আবারও বুঝি, যে আমার 11 এর সর্বনিচে যে পূর্ণবর্গ সংখ্যা, মানে একদম নিচে, সেটা হচ্ছে ৯। ৯ এর বর্গমূল হচ্ছে ৩। তাহলে আমাকে ৩ তিরিকে ৯ এর শুরুতে বসাইতে হবে। যেমন ধরো সাপোজ আমি তোমাকে বললাম √18 করো। তাহলে তোমাকে কত দিয়ে ভাগ দিতে হইতো শুরুতে? ৪ দিয়ে। ৪ ৪ এ ১৬। ক্লিয়ার ব্যাপারটা? বুঝো নাই? 11, 11 এর সর্বনিচের পূর্ণবর্গ সংখ্যা কত? মানে একদম কাছের ৯। কতকে স্কয়ার করলে ৯ আসে? ৩ কে স্কয়ার করলে ৩ তিরিকে ৯। তাহলে প্রথমে আমাকে হচ্ছে ৩ দিয়ে ভাগ করতে হবে। মানে ৩ তিরিকে ৯ বসাইতে হবে। বুঝছি প্রথম স্টেপটা? প্রথম স্টেপটা সবগুলো সংখ্যার জন্যই কমন। এরকমই। ওকে? যেমন যদি 18 হইতো, 18 র সর্বনিচের পূর্ণবর্গ সংখ্যা কত? ১৬। তাইলে প্রথমে বসাতাম ৪ ৪ এ ১৬। ২ হাতে, মানে ২ হচ্ছে নিচে রাখতাম। ব্যাপারটা বুঝছি? ওকে? আচ্ছা। সো এখন হচ্ছে আমাদের ১১ থেকে যদি ৯ চলে যায় থাকে কত? ২। ১১ থেকে ৯ চলে গেলে হাতে থাকে কত? ২ থাকে। এখন আমরা যে কাজটা করব, এই ২ কে আবারও ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? আমরা হচ্ছে ২ কে ভাগ দেওয়ার জন্য এখানে ৩ এর ডাবল কে বসাবো। ৩ দুগুণে কত আসে? ৬ আসে। জিনিসটা বুঝছি কিনা বলো? ৩ দুগুণে কত আসে? ৬ আসে। ওকে? তো এখানে আমরা ৬ বসাবো। দেন আমরা কি জানি যে, যদি এখানে আমরা দশমিক দেই, তাইলে কি দশমিকের পর আমরা একটা সাইন 0 বসাইতে পারি, বাট যেহেতু এটা বর্গমূল করতেছি, আমরা এখানে ২ টা শূন্য করে এড করতে পারবো। কি বললাম আবারও বলি, আমরা এখানে কি করব? ২ টা শূন্য করে এড করতে পারবো। যেমন নরমাল কেসে যদি দশমিকের কোনো ম্যাথ করি, ধরো একটা নরমাল ভাগ করলাম। ধরো নরমাল ভাগ। ধরো হচ্ছে 2 কে আ হচ্ছে আমি 5 কে 2 দ্বারা ভাগ করতেছি। তাইলে ২ দুগুণে ৪, এখানে আবার আসে ১। তো
দশমিক দিলে কি হয়, এখানে আমরা একটা 0 আনতে পারি, দেন 5 দুগুণে 10। ওকে? তো এখানে আমরা দশমিক আনবো, বাট যেহেতু এটা বর্গমূল করতেছি, এখানে দশমিক দিলে আমি ২ টা 0 যোগ করতে পারবো। ব্যাপারটা বুঝছি কিনা? ক্লিয়ার? ওকে? আর এখানে কি করছি আবারও বলি, আমরা হচ্ছে ৩ এর ডাবল ৬ বসাইছি। ঠিক আছে? ৩ এর ডাবল কি বসাইছি? ৬ বসাইছি। দেন আমাদের যে ট্রিকটা সেটা হচ্ছে, আমাকে এই জায়গায় এরকম একটা অঙ্ক বসাইতে হবে। কি বললাম? এই জায়গায় এরকম একটা অঙ্ক বসাইতে হবে এবং সেই অঙ্ক দিয়ে এই টোটাল সংখ্যাটাকে গুণ দিতে হবে। যেমন ধরো সাপোজ আমি এখানে 1 বসাইলাম, ৬১ হইল। তাহলে আমি কি করব? ১ দিয়েই গুণ দিব। যদি ধরো আমি ২ বসাই বা ধরো ৪ বসাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ দিতে হবে? ৪ দিয়ে গুণ দিতে হবে। ব্যাপারটা বুঝছি? যদি এখানে আমি ৪ বসাই তাহলে কি করতে হবে? ৬৪ কে ৪ দিয়েই গুণ দিতে হবে। যদি আমি ৫ বসাই ৬৫ কে ৫ দিয়ে গুণ দিতে হবে। ক্লিয়ার? তাইলে আমি কি যেন তেন ভাবে বসাবো? না। এরকম ভাবে বসাইতে হবে যেন ২০০ র ঠিক নিচের সংখ্যাটা পাই। ২০০ র ঠিক নিচের সংখ্যাটা পাই। ওকে? তো আমি একটু ধাপে, ধাপে বুঝাই। যেমন ধরো ৬১ বসাইলাম এখানে। তাহলে ৬১ ইন্টু ১ কত? ৬১ ই থাকে। ২০০ থেকে অনেক নিচে। ৬২ ইন্টু ২ কত হয়? আমার ২ দুগুণে ৪, ৬ দুগুণে ১২, ১২৪। এটাও বেশ নিচে আছে দেখি। ৬৩ বসায়া দেখি। ৬৩ গুণ ৩, ৩ তিরিকে ৯ আর ৩ ৬ ১৮, ১৮৯। এটা কিন্তু ২০০ র খুব কাছে আছে। ঠিক আছে? এখন যদি আমি ৬৪ ইন্টু ৪ বসাই, তাহলে ৪ ৪ এ ১৬ র ৬, হাতে আছে ১, ৪ ৬ ২৪ আর একে ২৫, ২৫৬। ও কি ২০০ র ছোট নাকি বড়? ২৫৬ বড় হয়ে গেছে। তাহলে আমি ৪ বসাইতে পারব না। তাহলে আমি কি বসাবো বলো? ৩ বসাবো। এখানে যদি ৩ বসাই, এই জায়গায়ও ৩ বসে যাবে। বুঝতে পারছি? তো এজন্যই আসলে আমাদের ক্যালকুলেটরের রেজাল্টটা খুব হেল্প করে। দেখো এই যে ৩.৩ আছে না? আসছে কিন্তু। ওকে? আচ্ছা আমরা করে দেখি। তাহলে কি বললাম? যদি এখানে আমি ৩ বসাই, তাহলে আমাকে ৩ দিয়ে গুনতে হবে। তাহলে ৩ ৬৩ তে হচ্ছে ১৮৯। তাহলে ২০০ থেকে ১৮৯ বিয়োগ করলে কত থাকে? ২০০ থেকে ১৮৯ বিয়োগ করলে থাকে হচ্ছে মানে ১১ না? হ্যাঁ, ১১ থাকে। ওকে? এখন আবারও এই জিনিসটা আমি রিপিট করব। এখানে আছে কত? এখানে আছে আমার, যদি দশমিকটা ছাড়া চিন্তা করি, ৩৩ আছে না? এখানে আমি আর ডাবল বসাবো। তাহলে কত আসে? ৬৬। দেন আমরা কি জানি? যদি একবার দশমিক দিয়ে দিই, চাইলে আমি একটা 0 আনতে পারি বারবার। এখানে আমরা ২ টা 0 করে আনবো। কয়টা 0 করে আনবো? ২ টা। তাহলে এখানে আছে ১১০০। দেন সেইম কাহিনী। এখানে ৬ এর পর আমি যে অঙ্কটা বসাবো, ওই অঙ্ক দিয়েই আমাকে পুরাটা সংখ্যাকে গুণ দিতে হবে। গুণ দিয়ে এখানে নিচে বসাইতে হবে। তাহলে কত অঙ্ক বসাবো? দেখো, আমার রেজাল্টটা কত আসছিল ক্যালকুলেটরে? 3.31। তাহলে আমি এখানে কত বসাবো বলো? 1 বসাবো। তাহলে 1 দিয়ে যদি একে গুণ দিই, তাহলে থাকে কত? ৬৬১ ই থাকে। তুমি ২ বসায়া দেখো, দেখবে এটা ১১০০ থেকে বড় হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে ১১০০ থেকে ৬৬১ বিয়োগ দিলে কত হয়? হুম? ৪৩৯। তো 439। ওকে? আচ্ছা, তো এখানে যেহেতু আমি 1 বসাইছি, এখানে কিন্তু 1 বসায় দিতে হবে। দেন দেখো এই প্রসেসটা সেম রিপিট হবে। তো এই যে ৩৩১, আমাকে কি করতে হবে? ডাবল বসাইতে হবে। ডাবল বসাও। ৩৩১ এর ডাবল কত? ২ ওকে ২, ৩ দুগুণে ৬, ৩ দুগুণে ৬, ৬৬২। ওকে? দেন এখন আমাকে এরকম একটা অঙ্ক বসাইতে হবে এখানে, যাকে দিয়ে আমি ওকেই আবার গুণ দিব। আর এখানে ২ টা 0 আমি চাইলে ইচ্ছা করলেই আনতে পারি। ওকে? তাহলে দেখো, আমরা যদি রেজাল্টের দিকে খেয়াল করি, তাহলে 3.316। তাহলে কি বসাতে হবে? 6 বসাইতে হবে। নরমালি যদি তুমি করতে চাও 1 2 3 4 বসায়া দেখতে পারো। কিন্তু আসলে এটা খুব লেংথি হয়ে যায়। যদি আমরা অ্যান্সারটাকে ইউজ করে বা এই টেকনিকটা ইউজ করে কাজ করি, দেখবা ম্যাথটা খুবই ইজি হয়। ব্যাপারটা বুঝছি? তুমি চাইলে কি করতে পারো? 6 6 to 1, তারপর এটাকে 1 দিয়ে গুণ করো। তারপরে দেখো যে এটা কি ছোট আসে নাকি বড় আসে। ভেজাল না এটা? এর তুলনায় কিন্তু এটা অনেক সোজা। তো এই 6 6 2 6 কে তুমি হচ্ছে 6 দ্বারা গুণ করো। কত আসে একটু জানো? তাহলে এখানেও আমাদের 6 বসবে। কত আসে? 39756। ওকে? তো এটা বিয়োগ করো। যা আসে। তো বুঝতেছি তো এটা কিভাবে চলতে থাকবে। দেন আমরা কি করব? দেন হচ্ছে
আ এটা বিয়োগ করলে আচ্ছা আরেকটা স্টেপ দেখাইয়া দেই। তারপরে এটা আমরা অন্য একটা ম্যাথে যাবো। এরকমই এরপর দেখি পৌনঃপুনিকের যদি বর্গমূল করাইতে পারি তাহলে একটা পৌনঃপুনিকের বর্গমূল করাবো। হুম, হুম, হুম। হ্যাঁ, আহ আসছে? বিয়োগফল কত আসে বলো? 4144 ওকে 4144 আসলো। ঠিক আছে? দেন আমরা এটার পরে আরো ২ টা 0 বসাইলাম। যদি আবারও এটাকে ভাগ করতে হয় তাইলে 3.316 এটা ডাবল বসাবো। তো 3.316 এর ডাবল হচ্ছে আমাদের 6632 হবে। ঠিক আছে? 6632 হবে। দেন আমাকে কি করতে হবে? এখানে এরকম একটা অঙ্ক বসাইতে হবে যাকে দিয়ে ওই অঙ্ক দিয়ে একেই গুণ দিব। তাহলে কত বসাবো দেখো? 6 বসাবো। ঠিক আছে? ওই যে এই অ্যান্সারটা আমরা এইভাবে ইউজ করব। তাহলে 6 বসাও। এখন 6 দিয়ে এটাই পুরাটাকে গুণ করো। গুণ করলে কত হয় একটু বলো? 6 দিয়ে এই পুরাটাকে গুণ করলে? দেন বিয়োগ করবা। বিয়োগ করে যা আসে তার সাথে আরো ২ টা 0 যোগ হ্যান-ত্যান করে করতে থাকবা। আর এখানে যেহেতু 6 যোগ করছি এখানে আমরা আবারও 6 বসাবো। ওকে? তো এটা কতক্ষণ পর্যন্ত করবা? ধরো তোমাকে যদি আমি বলি যে ২ দশমিক স্থান পর্যন্ত বের করো। ঠিক আছে? তাহলে তুমি ৩ দশমিক পর্যন্ত করবা। আর যদি বলি ৩ দশমিক স্থান পর্যন্ত বের করো, তাহলে ৪ দশমিক পর্যন্ত করবা। তো সচরাচর ৩ দশমিক স্থান পর্যন্তই চায়। তাহলে আমরা কি করব? দশমিকের পর ৪ ঘর পর্যন্ত করব। কেন? কারণ হচ্ছে এই যে দেখো 3.3166 এটাকে চাইলে আমরা বলতে পারি 3.317 কারণ কি 6 এর পর একটা 6 আছে। সো পূর্বে এক অঙ্ক বেড়ে যাবে। তো এটা হচ্ছে 3.317 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। জিনিসটা কি বুঝছি কিনা বলো? কি ক্লিয়ার? হ্যাঁ, আলভি মানে বাইরে ছিলা না? জিনিসটা হচ্ছে 3.3166 is অ্যান্সার। ঠিক আছে? তো তোমাকে যদি আমি কখনো প্রশ্নে বলা হয় যে ৩ দশমিক স্থান পর্যন্ত বের করো, তাহলে দশমিকের পর ৪ ঘর পর্যন্ত বের করবা। ওকে? আর যদি বলে ৪ দশমিক স্থান পর্যন্ত বের করো তাহলে ৫ ঘর পর্যন্ত বের করবা। আবার যদি ২ দশমিক পর্যন্ত বলে তাহলে ৩ দশমিক পর্যন্ত বের করবা। কেন? কারণ এটাকে আমি আসন্নভাবে বলতে পারি 3.317 বলতে পারি কিন্তু যদি ৩ দশমিক পর্যন্ত বের করতে বলে। কারণ কি 6 আছে, সো ১ বেড়ে যাবে। ব্যাপারটা বুঝছি? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? ঠিক আছে। তো আমরা একটা পৌনঃপুনিকের বর্গমূল করে দেখি, তাইলে আমাদের হয়ে যায়। সো আমরা আ বইয়ের মধ্যে ১৯ এর ঘ নাম্বারটা করব। সেটা হচ্ছে 5.1302 302 এর উপর পৌনঃপুনিক। তো পৌনঃপুনিকের বর্গমূল করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা দশমিকের পর কয়েকটা ঘর একটু লিখব। 1302, 302 ঠিক আছে? কয়টা ঘর লিখলাম। লেখার পর আমরা হচ্ছে জোড়া বানাবো। কিভাবে জোড়া বানাবো? একদম দশমিকের পর থেকে ২ টা ২ টা করে জোড়া বানাবো। জোড়া তো ২ জনেরই হয়। ১ টা জোড়া, ২ টা জোড়া, ৩ টা জোড়া। দেখো এটা বেজোড় আছে না? সো এটাকে একটু কমপ্লিট করার ট্রাই করি। 302, 302 এরপরে কি আরেকটা 3 বসে? তাহলে 23 এই যে আরেকটা জোড়া হয়ে গেছে। ৪ টা জোড়া রাখলাম। তুমি ৫ টা জোড়া পর্যন্ত রাখতে পারো। যেমন ধরো আমরা চাইলে আরেকবার 02 বসাইতে পারি। তাহলে হয়ে গেল ৫ টা জোড়া। এখন এটাকে আমরা ভাগ করব। সবকিছু প্রসেস আগের মতোই। যেহেতু আয়মান আগেরটাতে একটু মিস করছো এটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে ভালো। ঠিক আছে? সো দেখো এখানে হচ্ছে 5 ওকে? 5 দশমিকের পর কি আছে আমার মাথা ব্যাথার বিষয় না। প্রথম অঙ্কটা হচ্ছে 5 বা প্রথম সংখ্যাটা হচ্ছে 5 তো খেয়াল করো আমি বা 5 এর একদম নিচের বা একদম আগের পূর্ণবর্গ সংখ্যা কত? দশমিকের নিচে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 4 আছে। ঠিক আছে? 4 এর বর্গমূল হচ্ছে 2 তাইলে আমরা কি বসাবো? এখানে 2 বসাবো। আমরা কি জানি ২ দুগুণে ৪ ঠিক আছে? এখানে বসবে 1 দশমিক। এখন আগে যখন আমরা কোন একটা পূর্ণ সংখ্যার বর্গমূল বের করছি, যেমন ১১ র পূর্ণবর্গ মানে বর্গমূল বের করছিলাম, সেখানে কিন্তু দশমিকের উপর 0, 0 করে বসাতাম। এখানে কিন্তু আমরা 0, 0 বসাইতে পারবো না। এখানে হচ্ছে আমাদের এই জোড়া, জোড়াগুলো বসাইতে হবে। ব্যাপারটা বুঝছি? এখানে ওই যে আমরা 1, 3 বসাবো। ব্যাপারটা বুঝছি? আর দশমিকটা সরি দশমিকটা দিলাম, দশমিকটা লাগবে না। তাহলে এটা আসে ১১৩ ক্লিয়ার কিনা একটু বলো?
ঠিক আছে? আগে হচ্ছে আমরা 0, 0 বসাইতাম। কারণ কি পূর্ণ সংখ্যা ছিল। এখানে হচ্ছে এই জোড়াগুলা বসাবো। ওকে? তাহলে আসলো ১১৩। এরপর আমাদের স্টেপ কি ছিল একটু বলো তো? এরপরের স্টেপটা? হ্যাঁ, ইয়েস। এখানে যে আমাদের 2 টা আসছে এটা ডাবলটা এই জায়গায় বসাবো। তাই ২ এর ডাবল হচ্ছে ৪। দেন ৪ এর পরের ঘরে আমাকে এরকম একটা সংখ্যা বসাইতে হবে যাকে দিয়ে বা এরকম একটা অঙ্ক বসাইতে হবে যাকে দিয়ে টোটাল সংখ্যাটাকে গুণ করলে আমি ১১৩ থেকে একটু ছোট বা কমের দিকে কিছু পাবো। ঠিক আছে? তো কত বসাইলে হবে? যেমন যদি ১ বসাই ৪১ খুব ছোট আসে। ২ বসাইলে আসে হচ্ছে আমাদের ৮৪ এটাও ছোট থাকে। ৩ বসাইলে ৩ তিরিকে ৯, ৩ চারে ১২ না। তাইলে আমরা ২ বসাবো। দেখো যদি ৪২ বসাইছি, যদি ৪২ কে আমি ২ দিয়ে গুণ দেই তাহলে আসে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ ৮৪। যদি ৩ বসাইতাম আর ৩ দিয়ে গুণ দিতাম তাহলে ৩ তিরিকে ৯, ৩ চারে ১২ ১২৯ কিন্তু ১১৩ থেকে বড় হয়ে যায়। সো আমি ৩ বসাইতে পারব না, ২ বসাইছি। তাহলে ৪২ দুগুণে আসে ৮৪। তাহলে ১১৩ থেকে ৮৪ বিয়োগ গেলে কত থাকে বলো? আর এখানে যেহেতু এই জায়গায় ২ বসাইছি এখানে আমাকে আরেকটা ২ বসাইতে হবে 2.2। হ্যাঁ, ১১৩ থেকে ৮৪ বিয়োগ করলে কত হয়? হুম, ২৯ আসে। তাহলে এখানে বসলো ২৯। ওকে? আচ্ছা, এখন তাহলে আমার এখানে আছে ২২, দশমিকটা আমরা চিন্তা করব না। আছে কত? ২২। তাহলে ২২ দুগুণে কত বসবে? ৪৪। আর 29 এর পর আমি কি বসাবো? 0, 0 বসাবো? না, উপরের ওই জোড়াটাকে নামাবো। পূর্ণবর্গ হইলে সরি পূর্ণ সংখ্যা হইলে 0, 0 বসাইতাম। এখানে পরবর্তী জোড়া মানে হচ্ছে 0, 2 বসাইলাম। তাহলে এখন ৪৪ এর পর আমাকে এরকম কিছু বসাইতে হবে যাকে দিয়ে আমি টোটালটাকে গুণ করলে 2902 এর থেকে একটু কম আসে। ঠিক আছে? তাহলে কত হইতে পারে এটা? তাইলে বসাই ধরো ৪, ৪, ৪ গুণ ৪ সেটা আসে ১৭০০। আচ্ছা ৪, ৪, ৫ ইন্টু ৫ ২২০০ ৬ বসাইলে হয়? ইন্টু ৬ ২৬০০ হ্যাঁ। যদি ৭ বসাই না বড় হয়ে যাচ্ছে। তাইলে আমরা এখানে হ্যাঁ ৩০০০ চলে আসে। মানে খুব বেশি বড় হয়ে যায়। তাহলে আমি ৪, ৪, ৬ বসাইলাম এবং তাইলে কি যেহেতু এখানে ৬ বসাইছি ৬ দিয়ে টোটালটাকে গুণ দিতে হবে। তাহলে যদি ৬ দিয়ে টোটালটাকে গুণ দেই তাহলে আসে হচ্ছে ২৬৭৬ যেটা ছোটর দিকেই আসে। এটা থেকে আমি কি করব? ২৯০২ বিয়োগ দিব। তাইলে আসে হচ্ছে কত? ২২৬। দেন যেহেতু এখানে ৬ বসছে এখানেও আমরা সুন্দর মতো ৬ কে বসায় দিব। দেন এখন কি ২২৬ এর ডাবল বসাবো এই জায়গায়। ওকে? তো ২২৬ এ যদি ডাবল বসাই 226 ইনটু ২ আসে হচ্ছে ৪৫২। আর এখানে হচ্ছে এর পরের জোড়াটা বসবে ৩০ বসে যাবে। তো ৪৫২ র পর আমাদেরকে এরকম কিছু বসাইতে হবে যেন আম আসে। তো দেখো তো কত বসাইলে ভালো হয়? ৪৫২ যদি ৫ বসাই তাহলে সে 22625 হ্যাঁ, একদম কাছাকাছি চলে আসে। তাহলে ৫ বসাও। তো এখানে যদি ৫ বসাই এবং ৫ দিয়ে টোটালটাকে গুণ দেই তাহলে আসে হচ্ছে 22625। তো দেখো একদম কাছাকাছি চলে আসে, আসে মাত্র ৫। তো বুঝো এখানে একটা কাহিনী আছে। এজন্য আসলে আমি ম্যাথটা নিছিলাম। ঠিক আছে? এরপরে যদি আমি একটা জোড়া নামাই তাহলে আসে ৫২৩। ঠিক আছে? আর এটাকে আ এখানে ৫ বসাই সো এখানেও একটা ৫ আসবে। তাহলে 2265 তো এটা ডাবল যদি বসাই, এটা ডাবল করলে কত হয়? 2265 ইনটু 2 এটা আসে হচ্ছে ৪৫৩০। ব্যাপারটা কি বুঝতেছি কিনা বলো? এখানে ৫ বসাইলাম, দেন এটার ডাবলকে আমি এখানে বসাবো। আর এখানে হচ্ছে ৫ আসছিল বিয়োগ করে, আমি পরবর্তী জোড়া ২, ৩ টাকে বসাইলাম ৫২৩। এখন এই ৪৫৩০ র পর যদি আমি কোন একটা অঙ্ক যোগ করে আবার গুণ করি, তাহলে কিন্তু obviously সেটা ৫২৩ থেকে বড় হবে, তাই তো? এটা তো বুঝি। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? আরো একটা জোড়া বসাইতে হবে না? অথবা বলতে পারো যদি এটা পূর্ণ সংখ্যা হইতো, তাহলে আরো ২ টা 0 যোগ করতে হবে। তো আমরা যখন ছোটবেলায় ছিলাম, তো ওই সময় যখন আমরা কি করতাম? একটা 0 এক্সট্রা আনতাম দশমিকের পরে। তখন কি করতে হইতো? এখানে একটা 0 এড করতে হইতো না? মনে পড়ে এগুলা? তো
এখানে আমরা যে কাজটা করব, একটা জোড়া তো অলরেডি নামাইছি। এটা হচ্ছে হকের জোড়া। মানে হচ্ছে এটা হকে আছে, ছিল ছিল তার। মানে এটা নরমালি আমি নামাইতে পারবো। কিন্তু আমি যদি আরো একটা জোড়া নামাইতে হয়, যেহেতু মিলতেছে না, মানে সংখ্যাটা ছোট চলে আসতেছে, তাহলে আমাকে কি করতে হবে? আরো একটা জোড়া নামাইতে হবে। যদি আরো একটা জোড়া নামাই, তাহলে এখানে একটা 0 এক্সট্রা এড করতে হবে। আচ্ছা, একটু ভেবে লিখি। 2.265, এখানে কি করতে হবে? একটা 0 এড করতে হবে। ব্যাপারটা বুঝছি? যদি আমি একটা জোড়া নামাই, প্রথম জোড়াটা কিন্তু হকের জোড়া। মানে এটা সে নামতে পারবে। ইজিলি নামতে কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তী যখন জোড়াটা নামাবো, তখন আমাকে কি করতে হবে? এখানে একটা এক্সট্রা 0 যোগ করতে হবে এবং ওকে যদি ডাবল করি, তাহলে এখানে আরেকটা 0 এক্সট্রা চলে আসবে। ব্যাপারটা কি বুঝছি কিনা বলো? ঠিক আছে? হ্যালো? ওকে? আচ্ছা। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা আরেকটা জোড়া নামাইলাম, এজন্য এখানে একটা 0 যোগ করছি এবং ওকে যদি ডাবল করি, তাহলে আসে এটা 45300। এখন খেয়াল করো, এই 45300 এটাতে অঙ্ক আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫ টা এবং এরপরে অবশ্যই একটা সংখ্যা বসবে বা যেকোনো কিছু বসবে। ঠিক আছে? ধরো 1 বসলেও তো ৬ টা অঙ্ক হয়। ঠিক আছে? ধরো 1 বসাইলাম সাপোজ। যদি আমি 1 ই বসাই, তাহলে কত? ৬ টা অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অলরেডি অঙ্ক আছে জাস্ট ৫ টা। সো আমি এখানেও ভাগ করতে পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে? আরেকটা জোড়া নামাইতে হবে না? ঠিক আছে? তো দেখো, 02, 02 এর পরের জোড়াটা কি হবে বলো? এই যে দেখো, এই যে এখানে 02 ছিল। 02 এর পরের জোড়াটা হচ্ছে 30। ঠিক আছে? তো 30, তাহলে এরপরে আমাকে আরেকটা জোড়া 30 নামাইতে হবে। যেহেতু আরো একটা জোড়া নামাইছি, তাহলে এখানে আমাকে আরো একটা 0 রাখতে হবে। এখানে ওইটাকে ডাবল করলে এখানে আরো একটা 0 আসবে। ব্যাপারটা বুঝছি কিনা বলো? প্রথম জোড়াতে কোনো কিছু নামে নাই। দ্বিতীয় জোড়াতে আমাকে এখানে একটা এক্সট্রা 0, এখানে আরেকটা এক্সট্রা 0 আসছে। আর তারপরের জোড়াতে এখানে আরো একটা এক্সট্রা 0, সো ডাবল করার কারণে এখানে আরো একটা এক্সট্রা 0 আসছে। ক্লিয়ার কিনা? দেন আমরা কি করব? এখানে দেখি কি বসানো যায়। তাহলে 453 000 এরপরে দেখো তো কত বসানো যায়? 453, এখানে অঙ্ক সংখ্যা কয়টা আসে? ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। হ্যাঁ, এখন ঠিক আছে। সো আমরা যদি এখানে কত দেই? ২ বসাই, 453, ১, ২, ৩, ২ গুণ ২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, না, ২ দিয়ে হবে না। আমাদের ১ দিয়ে গুণ দিতে হবে। তাহলে আসে হচ্ছে 453 0001। তো যাই হোক, 1 বসাইলাম। ঠিক আছে? তো এরপর বিয়োগ করে দেখবা কি আসে। তাহলে এখানে 1 বসলো আর এখানেও 1 বসবে। আমাদের যেহেতু দশমিকের পর ৩ ঘর পর্যন্ত রাখতে বলছে, সো এতটুক রাখলেই আমাদের হবে। তো আমাদের অ্যান্সারটা আসে 2.265 001 এবং এটাকে অ্যাপ্রক্সিমেট ভাবে আমি ৩ ঘর পর্যন্ত বলতে পারি 2.265। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই যে এই পৌনঃপুনিক সংখ্যার বর্গমূল। সো পৌনঃপুনিকের বর্গমূল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানো? না, অ্যান্সারে পৌনঃপুনিক আসবে না। না, এখানে আমরা ভাগ করি নাই। এখানে কিন্তু আমরা কি করছি? কি বলে এটাকে? বর্গমূল করছি। ঠিক আছে? সো পূর্ণ সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ আসতে পারে, আবার মূলদও আসতে পারে। অনেক রকমই হইতে পারে। তো সেইম ভাবে এখানে যেহেতু পৌনঃপুনিক সংখ্যা, ওটা যে পৌনঃপুনিক হবে এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নাই। হইতেও পারে পৌনঃপুনিক হইতে পারে। এরকম না যে পৌনঃপুনিক হবে না। হইতেও পারে। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে। ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে? না, না, পৌনঃপুনিক হবে না। সরি, পৌনঃপুনিক হবে না। আমরা কিন্তু একটা কথা বলছিলাম ১ম এই যে যদি কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ না হয়, যেমন 5.1302 পৌনঃপুনিক। এটা কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না। তো কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, তার যদি বর্গমূল করো, সেটা সবসময় অমূলদ আসবে। সো এখানে পৌনঃপুনিক আসার সম্ভাবনা নাই। বুঝতে পারছি? এটা একটা অমূলদ সংখ্যা আসবে। চলতেই থাকবে। ওকে? এটা বলছি তো। কারণ চলতে থাকলে তো আমি চাইলে এই ম্যাথ সারা জীবন করলেও শেষ হবে না। এজন্য তো প্রশ্নে বলে দিছে যে হচ্ছে ৩ দশমিক পর্যন্ত বের করো। এজন্য আমরা ৩ দশমিক পর্যন্ত বের করে রাখছি। বুঝতে পারছি? ক্লিয়ার? কারো কোনো জিজ্ঞাসা?
ওকে, বাকিরা কি ব্যাপারটা বুঝছি? তো তোমরা হচ্ছে যে কাজটা করবা, এটা কিন্তু যোগ, বিয়োগ আর হচ্ছে বর্গমূল বের করা। বর্গমূল বের করাটা সচরাচর আমি খুব একটা দিতে দেখি নাই। তোমাদের যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে এই যে এত আর এতর মাঝখানে একটা মূলদ আর ২ টা অমূলদ বের করো। এই জিনিসটা কিন্তু প্রচুর দেয়। ঠিক আছে? এবং আমি কিন্তু বেশ কঠিন বেশ কিছু এক্সাম্পল করাইছি। ওগুলা কিন্তু তোমরা অবশ্যই দেখবা। ওকে? দেখবা যে ঘুরে ফিরে এগুলা দিতে পারে। দেয়ার একটা বড় সম্ভাবনা আছে। ঠিক আছে? আমি কিন্তু বেশ কঠিন এক্সাম্পল ও করাইছি এবং এটা পুরো ১ দিন লাগায় করাইছিলাম। ওকে? সো এটা একটু ভালোভাবে ক্লাসটা করে ফেইলো। আর যদি কোন সমস্যা থাকে আমাকে রাতে জিজ্ঞাসা কইরো ইনবক্সে, কোন সমস্যা নেই। ওকে? ঠিক আছে? তো আর কারো কোন জিজ্ঞাসা আছে কিনা? আ সৃজনশীল কি দিবে বলতে যেটা বেশি দেয় বা আ যেটা বেশি দেয় আরকি আমি সিউর না তাও। আমি যতটুকু দেখছি যে হচ্ছে যোগ, বিয়োগ, বর্গমূল বের করা এগুলো হচ্ছে আমাদের স্কুলে একটু কম দেয়। ঠিক আছে? মানে খুব একটা বেশি দেয় না। ওকে?